আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কিন্তু নানা ধরনের পট পরিবর্তন আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপই এর জন্য মুখ্য তা কিন্তু নয়। বরঞ্চ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করছেন তারা হচ্ছেন আন্তর্জাতিক মোড়ল। এবং এই আন্তর্জাতিক রাজনীতির মাধ্যমে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা ভিত্তিক যে রাজনীতি বাংলাদেশকে ঘিরে চালিয়ে যাচ্ছেন, কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যে লবিং তদবিরের মাধ্যমে আন্তর্জাতিক মহলে যে রাজনীতি চলছে, সেই রাজনীতির দ্বারাই কিন্তু বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি নানাভাবে পরিবর্তন হচ্ছে। কেউ চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। কেউ আমেরিকার সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। আবার কেউ ভারতের সাথে কিন্তু সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। তবে এই যে আন্তর্জাতিক সম্পর্কসমূহ, এই আন্তর্জাতিক সম্পর্কসমূহের মধ্যে সবথেকে বেশি আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের সাথে ভারতের এক ধরনের সখ্যতা বা ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা ভারতের বর্তমান যে প্রশাসন রয়েছেন, সরকার পরিচালনা করছেন, তাদের সাথে এক ধরনের ভালো সম্পর্ক বা সুসম্পর্ক রয়েছে। তবে এই সুসম্পর্ককে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু অথবা বাংলাদেশ আওয়ামী লীগ যেটি চিন্তা করেছিল যে ভারত যেহেতু পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন নেতাকর্মীদের তাদের দেশে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হয়তোবা দিচ্ছে। সেহেতু ভারত এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু তারা করবে। আবার অনেকে বিভিন্নভাবে ধারণা করেছেন যে ভারত যতটুকু করা প্রয়োজন এর থেকে বেশি করবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই বিষয়টি সবথেকে বেশি শোনা গিয়েছিল। যদিও বর্তমান সময়ে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য থেকে কিন্তু এই যে ধারণাটির জন্ম হয়েছিল, অর্থাৎ পতনের পর থেকে ১ম এ তারা যেভাবে আমেরিকার প্রশাসনের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন। যে আমেরিকার প্রশাসন তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে কিংবা ক্ষমতায় পুনরায় বহাল করবে, যেটিকে প্রতিবিপ্লব হিসাবেও অনেকে চিহ্নিত করেছেন। তবে সেই সকল বিষয়বস্তু না ঘটার প্রেক্ষিতে এবং দীর্ঘ মাস অতিবাহিত হওয়ার কারণে ভারতের উপর তাদের যে আস্থা বা ভরসা ছিল সেটিও কিন্তু বর্তমানে আমরা অনেকটাই হারিয়ে যাচ্ছে হিসাবে লক্ষ্য করছি। এখন তাহলে প্রকৃতপক্ষে এই যে শেখ হাসিনা কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কি লাভ হচ্ছে বা কি ক্ষতি হচ্ছে? এই ধরনের প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন আলোচক বিশ্লেষকের মাধ্যমে উঠা শুরু হয়েছে। তবে এই বিষয়ে যাওয়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আসলে না বললেই নয় সেটি হচ্ছে, ১ম এ আমরা সবাই ভেবেছিলাম যে ভারত বিরোধী যেভাবে বাংলাদেশে জেগে উঠেছে, অর্থাৎ পতনের পর কিংবা দেশে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বা ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর যেভাবে ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছিল, অথবা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু ভারত বিরোধী নানা ধরনের চর্চা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমনকি বিভিন্নভাবে মানববন্ধনের মাধ্যমেও লক্ষ্য করেছিলাম। তখন থেকে অনেকেই ভেবেছিল যে ভারতের সাথে হয়তোবা বাংলাদেশের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক আর থাকবে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে মানুষের যে ধারণা ছিল যে ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সুসম্পর্ক রয়েছে বিধায় ভারতকে বয়কট করতে হবে এবং ভারত চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য। এই বিষয়টি কিন্তু অনেকটাই ব্যর্থতার সম্মুখীন হয়েছে। এবং সেখান থেকেই কিন্তু মানুষ ধারণা করছিলেন যে ভারত কোনোভাবে হয়তোবা আওয়ামী লীগের সাহায্য করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, উনার এতটা লবিং তদবির নেই যে ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক প্রতিষ্ঠা করবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের এই যে দূরত্ব, এটি কিন্তু বজায় থাকবে। তবে বর্তমানে থাইল্যান্ডে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল আলোচিত, অর্থাৎ এক কথায় বলা যায় যে বহুল আলোচিত এবং বহুল প্রতীক্ষিত যে মিটিং বা বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অনেকে ভাবছিলেন যে ভারত সরকার হয়তোবা এ ধরনের কোনো
পদক্ষেপ নিবে না। যেহেতু কোনো ধরনের জবাব তারা দেয়নি প্রস্তাবের পর বা প্রস্তাব পাওয়ার পর বাংলাদেশ থেকে, সুতরাং তারা কোনো ধরনের মিটিং বা বৈঠক হতে দিবে না। তবে এখানে তথ্যসূত্র যেটি বলছে সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান সমসাময়িক অবস্থাকে কেন্দ্র করে বারবার যখন ভারত প্রশাসনের কাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আবদার করা হয় যে একটি মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মিটিংটি করার জন্য অনুরোধ করা হয়েছিল বারবার। যার প্রেক্ষিতে কিন্তু ভারত প্রশাসন এবং নরেন্দ্র মোদী সায় দিয়েছেন যে হ্যাঁ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন উনার সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়া দরকার এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হলে হয়তোবা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আরো উন্নত হবে। তবে অনেকেই এই ধারণাটি নিয়েছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক অতীতে ছিল বা বর্তমানে রয়েছে সেই সম্পর্ক হয়তোবা আরো গভীর হবে। তবে আমি মনে করছি এখানে অন্তর্বর্তীকালীন সরকার মূলত যে বিষয়টি নিয়ে ভারতের সাথে বৈঠক করেছে বা যে বিষয়টি সবথেকে মুখ্য হিসাবে দেখেছে সেটি হচ্ছে ভারতের সাথে এই যে আমি একটু পূর্বে বললাম যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত হয়ে এসছিল এবং ভারত বিরোধী বিভিন্ন আন্দোলনও হয়েছিল। এছাড়া ভারত বয়কট নামেও কিন্তু বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা হয়েছিল। এছাড়াও সমন্বয়করা কিন্তু দিল্লি না ঢাকা এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগানও দিয়েছিল। অনেকেই বলছিল যে ভারতের শাসনে বা দিল্লির শাসনে বাংলাদেশ চলছে বা শেখ হাসিনা সরকার দিল্লির শাসনের মাধ্যমে বাংলাদেশকে শাসন করছেন। এই বিষয়গুলোর পর ভারত আওয়ামী লীগকে যেভাবে আশ্রয় দিয়েছিল, তার পরবর্তীতে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন যে হয়তোবা ভারত আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের যে শক্তি রয়েছে সেটা যে ধরনের শক্তি হোক সেই শক্তি ব্যবহার করে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় বহাল করবে। এছাড়াও বর্তমানে বাংলাদেশে যে সকল বিষয়বস্তু ঘটছে যেমন নিউ ইয়র্ক টাইমসে যে সকল প্রতিবেদন দেয়া হলো সেই সকল প্রতিবেদনে কিন্তু এমন কোনো বানোয়াট তথ্য দেওয়া হয়নি যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশে ঘটেনি। সেখানে নারী নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গা এবং অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে হিজবুত তাহরীর মিছিল এবং জঙ্গি তৎপরতা সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু প্রতিবেদন দেয়া হয়েছিল। এবং সেই প্রত্যেকটি বিষয় কিন্তু বাংলাদেশে ঘটেছে। এখানে কিন্তু মিথ্যা বলার কোনো অবকাশ নেই। যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এছাড়া ভারতের বর্তমান যে অবস্থান রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শক্তি হিসাবে যদি কাউকে ধরা হয় তাহলে ভারত এবং চীনকেই ধরা হয় এবং আমেরিকার বর্তমান প্রশাসনের সাথে ভারতের নরেন্দ্র মোদী যিনি রয়েছেন উনার সুসম্পর্ক খুব ভালো থাকায় কিন্তু ভারতকেই বর্তমানে দক্ষিণ এশিয়ার মূরল হিসাবে ধরা হচ্ছে। সেই হিসাবে ভারতে আমরা দেখেছি যে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা হয় এবং ভারতীয় মিডিয়াও কিন্তু বাংলাদেশের ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা তথ্যবহুল এবং কিছু বিষয় রয়েছে যেগুলো বিতর্কিক, সেগুলো নিয়েও কিন্তু তারা নানা ধরনের প্রতিবেদন করে থাকে। সর্বশেষ ভারতে যখন আমেরিকার নিরাপত্তা সংস্থার প্রধান আসলেন, এছাড়াও আরো বেশ কয়েকটি দেশের নিরাপত্তা প্রধানরা বৈঠক করলেন, তখন কিন্তু বাংলাদেশের এই যে জঙ্গি তৎপরতা বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের কথাবার্তা সমালোচনার তুঙ্গে ছিল। সর্বোপরি এখন ভারত থেকেই কিন্তু বাংলাদেশের এই বিষয়গুলো প্রচারিত হচ্ছে এবং আন্তর্জাতিক মুরলদের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু ভারত পালন করছে। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই যে বৈঠক হলো, এই বৈঠকের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এই যে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা হচ্ছে বা বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মহলে যেহেতু বাংলাদেশের গণমাধ্যম সমূহ সবকিছু সঠিকভাবে প্রচার করছে না এবং ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক মাধ্যমসমূহ উগ্র ইসলামপন্থী বিষয়টি এবং জঙ্গিবাদের উত্থান বিষয়টি ঢালাওভাবে প্রচার করছে। সেই হিসাবে কিন্তু আন্তর্জাতিক যে মহল রয়েছে সেই আন্তর্জাতিক মহলে কিন্তু বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে, বাংলাদেশের যে সম্মান রয়েছে সেটি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। সুতরাং আমি মনে করি সাইডলাইনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়া আমি কথা বলব না। এই বিষয়গুলোকে সমাধান করার জন্য ভারতের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং বাহ্যিকভাবে আমরা দেখেছি যে শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থান করছেন, সেই হিসাবে বিভিন্নভাবে উনাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ভারত এখন পর্যন্ত কোনো চিঠির উত্তর দেয়নি বা জবাব দেয়নি এবং প্রাসঙ্গিকভাবে এই বৈঠকে গণমাধ্যমে আমরা যেটি পেয়েছি, বৈঠকে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য
প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। যদিও এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বা মিটিংয়ে বা বৈঠকেও তিনি এই বিষয়ে কোনো কথাবার্তা বলেননি। তবে সর্বোপরি যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে এই যে আমি এতক্ষণ বললাম যে বিভিন্ন আন্তর্জাতিক মহলে বাংলাদেশে উগ্রবাদিতা বা জঙ্গিবাদিতার বিষয় নিয়ে অথবা বাংলাদেশে যে নির্যাতন, নিপীড়ন সহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেগুলো বিগত ১৫ বছর শেখ হাসিনার আমলে ঘটেনি সেগুলো এখন ঘটছে। সুতরাং বাংলাদেশ হয়তোবা জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে এবং জঙ্গি রাষ্ট্রের দিকে যদি বাংলাদেশ ধাবিত হয় তাহলে এটি কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ভারত কঠোর হস্তে কিন্তু এটি দমন করার জন্য সবসময়ই বার্তা দিয়ে থাকে। সেই হিসাবে এই বিষয়টিকে সমঝোতার মাধ্যমে এনে হয়তোবা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সুসম্পর্ক তৈরি করা প্রয়োজন এই সকল বিষয় নিয়ে এবং যে সকল সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই সকল সাহায্য সহযোগিতা কামনা করাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উদ্দেশ্য এবং এর মাধ্যমেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বৈঠকটি করার চেষ্টা করেছিল এবং তারা হয়তোবা এই বৈঠকটি করে এই বিষয়গুলোই উত্থাপিত করেছে। এখন আসলে দেখার অপেক্ষায় যে ভারত প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়গুলো আমরা গণমাধ্যমে পেয়েছি এবং যে বিষয়গুলো আসলে আন্ডার টেবিল হয়েছে সেগুলো নিয়ে কি ধরনের পদক্ষেপ নেয় এবং বাস্তবিক রূপে আসলে কি ধরনের পদক্ষেপ তৈরি করে। আবার অনেকেই মনে করছেন যে এখানে আ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনার বৈঠক হয়ে গেছে। সুতরাং এখানে আওয়ামী লীগ আসলে কিছু পাবে না বা আওয়ামী লীগ হতাশ। এই ধরনের আসলে কোনো বিষয় এখন পর্যন্ত চিন্তা করার কোনো কারণ নেই। কারণ ভারতের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক কিন্তু আজকের থেকে নয়। এটি আপনারা সবাই জানেন। এটি মূলত মহান মুক্তিযুদ্ধের পূর্ব থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি এবং ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু সহযোগিতা করেছে। সেই হিসাবে আ ভারত যেভাবে বলেছে বা নরেন্দ্র মোদী যেভাবে বলেছেন যে একটি গঠনতন্ত্র অনুযায়ী সাংবিধানিক উপায়ে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে ভারত প্রশাসন অনেকটাই উদ্বিগ্ন এবং ভারত এটিই চায় যে বাংলাদেশে যেন একটি গণতান্ত্রিক ভিত্তিক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই হিসাবে আমি মনে করি যে শেখ হাসিনাকে যদি কোনোভাবে ক্ষমতায় বহাল নাও করে, যদিও ক্ষমতায় বহাল করার বিষয়টি আবারও টেনে আনছি, এটি আসলে আনার কথা নয়। তবে ক্ষমতায় বহাল করার কোনো ধরনের তৎপরতা নাও করে, তবে সুষ্ঠু গণতান্ত্রিক যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে কিন্তু সাহায্য করবে।